4 দিনের সফরে যুক্তরাজ্যের পথে ডক্টর ইউনূস 13 জুন সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত। নির্বাচনের মাধ্যমে দ্রুত রাজনৈতিক সরকার চায় বিএনপি। সুষ্ঠু ভোটের জন্য জনগণের পাহারাদারের ভূমিকা আশা জামায়াতের। সংস্কার হলে এপ্রিলে আপত্তি নেই এনসিপির। যথাসময়ে লবণ না দেয়ায় চামড়া কাঙ্ক্ষিত দাম পাননি অনেকে, দাবি শিল্প উপদেষ্টার। ট্যানারিতে ন্যায্য মূল্য না পেলে জেলার ব্যবসায়ীদের রফতানির পরামর্শ বাণিজ্য উপদেষ্টার। ঈদ আনন্দে মাতোয়ারা দেশ। ওয়াটার কিংডমে তারুণ্যের উচ্ছ্বাস, সৈকতে পর্যটকের ঢল। মা বাবার হাত ধরে চিড়িয়াখানায় শিশুরা, পরিবার বন্ধুদের নিয়ে উদযাপন উৎসব। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সভার সঙ্গে আছে আইরিন আয়াত। 4 দিনের সরকারি সফরে লন্ডনের পথে প্রধান উপদেষ্টা। লন্ডনে 13 জুন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সন্ধ্যায় স্থায়ী কমিটির সভায় এর সিদ্ধান্ত হয়। এর আগে সন্ধ্যা 7:30টায় এমিরেটসের একটি ফ্লাইট 4 দিনের সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যান প্রধান উপদেষ্টা। এই সফরে রাজা তৃতীয় চার্লসের হাত থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন তিনি। এছাড়াও বিএনপির রাজা ও ব্রিটেনের রাজা ও সংশ্লিষ্টদের সঙ্গে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এছাড়া 13 জুন লন্ডনে ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থায়ী কমিটির সভা শেষে সিদ্ধান্তের কথা জানানো হয়। নির্বাচনের মাধ্যমে দ্রুত রাজনৈতিক সরকার চায় বিএনপি। আগামী নির্বাচন সুষ্ঠু করতে জনগণকে পাহারাদারের ভূমিকা পালনের আহ্বান জামায়াতের। আর এনসিপি বলছে সংস্কার নিশ্চিত হলে এপ্রিলে ভোট নিয়ে কোনো আপত্তি নেই। ঈদের জমজমাট তৃণমূলের রাজনীতি। নিজ নিজ নির্বাচনী এলাকায় কর্মীদের সঙ্গে সময় কাটাচ্ছেন বিভিন্ন দলের নেতারা। সোমবার কক্সবাজারের পেকুয়া উপজেলা বিএনপির নবনির্মিত কার্যালয় উদ্বোধন শেষে সমাবেশে যোগ দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দ্রুত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য। গণতন্ত্রের জন্য বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যত শীঘ্র সম্ভব একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য আমরা এখনো কথা বলে যাচ্ছি। মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ঈদ পুনর্মিলনী সভায় যোগ দেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আগামী নির্বাচন সুষ্ঠু করতে জনগণকে পাহারাদারের ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। এই নির্বাচন যাতে সুষ্ঠু হয়, জনগণ যাতে তার পছন্দের আদর্শ ব্যক্তি এবং দলকে বাছাই করে নিতে পারে, তার সপক্ষে নিজের ভোট দিতে পারে। এই জন্য দেশবাসী অবশ্যই আমরা সবাই মিলে পাহারাদারের ভূমিকা পালন করব। পঞ্চগড় শহরের চৌরঙ্গি মোড়ে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে চা চক্র করেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। পরে সার্জিস বলেন, কিছু সংস্কার নিশ্চিত হলে এপ্রিলের নির্বাচন নিয়ে কোনো দ্বিমত নেই। অন্তর্বর্তীকালীন সরকারকে ততটুকু পেশাদারিত্বের পরিচয় দিতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে, নির্বাচন কমিশনের মাধ্যমে এবং বিচার বিভাগের মাধ্যমে। এই সামগ্রিক প্রক্রিয়াগুলো যদি একটি সুন্দর পর্যায়ে পৌঁছায় তাহলে এপ্রিলে নির্বাচন নিয়ে আমাদের জায়গা থেকে দ্বিমত থাকবে না। এছাড়া রংপুরের কাউনিয়ায় সম্প্রীতি ও ঐক্য সমাবেশে অংশ নেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। ঢাকা থেকে রংপুরে আসতে অন্তত আরো 4 ঘন্টা। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। থাইল্যান্ডে 1 মাস চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। নির্বিঘ্নেই বিমানবন্দর থেকে বেরিয়ে যান তিনি। জুলাই হত্যাযজ্ঞের মামলা থাকার পরও তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্দোষ কেউ যেন শাস্তি না পায় সেই জন্যই সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে অভিযোগের সত্যতা মিললেই গ্রেফতার করা হবে। চিকিৎসা নিতে গেল 7 মে ব্যাংককের উদ্দেশ্যে থাই এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকা ছেড়েছিলেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। জুলাই হত্যাযজ্ঞের মামলা থাকার পরও তার দেশত্যাগ নিয়ে নানা মহলে তৈরি হয়েছিল ক্ষোভ। সমালোচনার মুখে কিশোরগঞ্জের এসপি সহ পুলিশের 3 কর্মকর্তার বিরুদ্ধে নেওয়া হয়েছিল ব্যবস্থা। এরই মধ্যে রোববার রাতে সাবেক রাষ্ট্রপতি দেশে ফিরে এলেও কোনো ব্যবস্থা নেয়নি সরকার।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ যাত্রীদের মতোই দেশে ফিরেছেন আব্দুল হামিদ। রাজধানীর যাত্রাবাড়ী থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্দোষ কেউ যাতে শাস্তি না পায় তাই সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়, এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন, কাউরে আইনের বাইরে থাকা হবে না। উপদেষ্টা আরও জানান, সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত এখনও শেষ হয়নি। রিপোর্ট পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 3 জনের একটা কমিটি হয়েছে, ওনাদের একটা রিকমেন্ডেশন দিছে। ওই রিকমেন্ডেশনটা পাওয়ার পরে ওনাদের যদি দোষী হয় ওনাদের ব্যবস্থা নেওয়া হবে, যদি দোষী না হয় ওনাদের আবার যার যার জায়গায় ফেরত হবে। ঈদে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, ঈদের তৃতীয় দিনেও বিভিন্ন বিনোদন কেন্দ্রে আনন্দের সময় পার করেন সাধারণ মানুষ। বিভিন্ন রাইডে চড়ে বড়দের সঙ্গে ছোটরাও আনন্দে মেতে ওঠে। জাতীয় চিড়িয়াখানা সহ রাজধানীর আশেপাশের বিভিন্ন স্থানে ঢল নামে ভ্রমণ পিপাসুদের। ধ্রুব ব্যানার্জি ও জান্নাতুল দোনাকে সঙ্গে নিয়ে তোহা খান তামিমের রিপোর্ট। গানের তালে তালে নেচে আনন্দে মাতোয়ারা সবাই। ঈদ উদযাপনে বাঁধ স্বাধীনী বয়স, ছোট থেকে বড় সবাই মেতেছেন ঈদ আনন্দে। সাভারের আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে বিনোদন প্রেমীদের ভিড়। ওয়াটার রাইড সহ বিভিন্ন রাইডে চড়ে আনন্দে সময় পার করছেন তারা। ব্যবসা গরমে ভরসা ওয়াটার গেমে, সঙ্গে যোগ হয়েছে কৃত্রিম ঢেউ আর মিউজিকের তালে নাচ। সাধারণ মানুষের চাওয়া সরকারি উদ্যোগে এমন বিনোদন কেন্দ্র হোক আরো। আমি বাবার সাথে আসছি, আমার খুব ভালো লাগতেছে, খুব মজা করছি এবং সবাই মিলে আমরা গ্রুপ করে আসছি। আমাদের বিনোদনের ব্যবস্থাটা খুবই কম। বর্তমান সরকারকে আমরা চাই আমাদের জন্য প্রচুর পরিমাণ বিনোদনের কেন্দ্র রাখে। এদিকে ঈদের তৃতীয় দিনে মানুষের ঢল নামে জাতীয় চিড়িয়াখানায়। হাজার হাজার ভ্রমণ পিপাসু ভিড় করেন চিড়িয়াখানার বিভিন্ন খাঁচার সামনে। ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগ করতে পেরে খুশি সবাই। কি কি দেখেছো? বাঘ। আর কি দেখেছো? জিঙ্গো। আর কি দেখেছো? বানর। বাঘ দেখেছি, হরিণ দেখেছি, সাপ দেখেছি। বাচ্চার আবদার মেটানোর জন্য আসছি সপরিবার সহ। এছাড়া ঈদের সময় পরিবার পরিজন নিয়ে অনেকেই ছুটছেন ঐতিহাসিক স্থাপনাগুলোতেও। তাই তো গরম উপেক্ষা করেও ঈদ আনন্দের অন্যতম গন্তব্য হয়ে উঠেছে মোঘল আমলের স্থাপত্য লালবাগ কেল্লা। খুব এনজয় করছে এখানে এসে। ঈদে অনেক ঘোরা যায় আর আনন্দ করা যায়। ঈদের আরো বেশ কয়েকদিন ছুটি থাকায় প্রতিদিনই বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় করবেন সাধারণ মানুষ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ঈদের তৃতীয় দিনে চট্টগ্রামের ফয়েজ লেকে আনন্দ উল্লাসে মেতে ওঠেন ভ্রমণ পিপাসুরা। নরসিংদীর ড্রিম হলিডের ওয়াটার কিংডম কিংবা কক্সবাজার, সুনামগঞ্জে সাগর হাওরের বিস্তৃত জলরাশি, সবখানে নিজেদের মতো করে আনন্দ উদযাপন করেন পর্যটকরা। ভাঙা আনন্দে মাতোয়ারা তরুণ তরুণীরা। তীব্র গরম উপেক্ষা করে চট্টগ্রামের ফয়েজ লেকের সি ওয়ার্ল্ডে সব বয়সী বিনোদন প্রেমীর উপচে পড়া ভিড়। ওয়েব পুল, ড্যান্সিং ফ্লোরে বিনোদন প্রেমীদের গানের তালে হুড়োহুড়ি, নেচে গিয়ে মেতেছেন ঈদ আনন্দে। খুবই মজা করছি, ঈদের আনন্দ তো এরকমই হওয়া উচিত। অনেক ভালো লাগছে, এখানে সবার সাথে ফ্যামিলির সাথে আসছি। ঈদের আনন্দ অনেক বেশি এক্সাইটমেন্ট। আমাদের দেখছেন দর্শনার্থীর পার্কে অভাব নাই। নরসিংদীর ড্রিম হলিডে পার্কে গানের তালে তালে উল্লাসে মেতেছেন বিনোদন প্রেমীরা। পরিবার পরিজন নিয়ে অনেকেই চড়ছেন প্যাডেল বোটে, ঘুরে ঘুরে দেখছেন ভূতের রাজ্য। ওয়াটার পার্ক এটা খুবই সুন্দর একটা জায়গা। ঈদের আনন্দকে সবার সাথে ভাগাভাগি এবং সময় কাটানোর জন্য এখানে আসা। কক্সবাজারে সাগরের নোনা জলে উচ্ছ্বাসে মেতেছেন 2 লাখের বেশি পর্যটক। সাগর উত্তাল থাকায় লাল পতাকা টানিয়ে সমুদ্র স্নানে সতর্ক করা হলেও মানছেন না ভ্রমণ পিপাসুরা। তবে পর্যটকদের নিরাপত্তায় সতর্ক অবস্থায় রয়েছে লাইফগার্ড
গার্ড ও টুরিস্ট পুলিশ। অনেক মানুষের ঢল হলেও আমরা এনজয় করতেছি। বিচের নিচে উপরে সর্বক্ষণিক নিরাপত্তায় আমরা নিয়োজিত আছি। এদিকে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতেও ঢল নেমেছে বিনোদন প্রেমী মানুষের। প্রিয়জনকে সঙ্গে নিয়ে উৎসবে মেতেছেন তারা। কেউ কেউ নোনা জলে গা ভাসান, আবার কেউ কেউ স্পিড বোটে ঘুরে বেড়ান উত্তাল সাগরে। খুবই ভালো লাগতেছে, হাজবেন্ড নিয়ে আমরা চলে এসেছি। ভোরবেলা এটা যে সূর্যোদয়টা সেটা আরো বেশি সুন্দর। ঈদের ছুটিতে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরেও গেছেন অনেক পর্যটক। লাইফ জ্যাকেট গায়ে নিয়ে ভেসে বেড়াচ্ছেন পানিতে। প্রিয়জনের সঙ্গে উপভোগ করছেন প্রকৃতির অপার সৌন্দর্য। শামিমা শাম্মী, সময় সংবাদ। এদিকে ঈদুল আজহায় দীর্ঘ ছুটি পেয়ে ঈদের তৃতীয় দিনেও ঢাকার বাইরে ছুটছেন নগরবাসী। পরিবার পরিজনকে সঙ্গে নিয়েই কাটাতে চান ছুটির লম্বা সময়ে। আবার জীবিকার তাগিদে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। এদিনও বাস টার্মিনালের চেয়ে বেশি চাপ দেখা গেছে রেল স্টেশনে। ছুটি পেলেই ব্যস্ত নগরীর কোলাহল থেকে একটু দূরে যেতে চান নগরবাসী। আর সেই ছুটি যদি হয় দীর্ঘ, তাহলে তো কথাই নেই। কমলাপুর রেল স্টেশনের চিত্রই বলে দিচ্ছে সেই বার্তা। এবারের ঈদে সরকারি ছুটি মিলেছে 10 দিনের। টিকিট না পাওয়া, ভোগান্তি এড়ানো সহ নানা কারণে ঈদে পরিবার পরিজনদের কাছে যেতে না পারলেও লম্বা ছুটিতে তাদের সান্নিধ্য থেকে বঞ্চিত হতে চান না। তাই তো ঈদের পরও ছুটে চলা অনেকের। টিকিট না পাওয়ার কারণে যাইতে পারি নাই। এখন অনেক দিন অফিস ছুটি আছে, আরো 5 দিন অফিস ছুটি আছে, এই জন্য মূলত যাইতেছি। ভিড়ের জন্য যাইনি, এখন বা যাবো, ছুটি আছে এখনো আরো 6 দিন, এই জন্য এখন যাচ্ছি। পড়ালেখা একটু বন্ধ থাকে, অবসর পাই তাই যাই। যানজট যেন না থাকে, এই কারণে আর কি আজকে যাওয়া। কেউ বা ইচ্ছের বাইরে গিয়ে নিহাত রাজধানীতে ফিরছেন কর্মস্থলে যোগ দিতে। আবার অনেকেই আসছেন কনক্রিটের এই নগরীতে বেড়াতে। চট্টগ্রাম বাগুলিয়া থেকে আসছে, এই ঢাকা শ্বশুরবাড়ি আসছে। ব্যবসা বাণিজ্য আছে, যে ছুটি শেষ করে অতি তাড়াতাড়ি এসে বললাম যে যানজট না লাগে তার জন্য। তাড়াতাড়ি চলে আসার কারণ অফিস খুলে ফেলছে, এজন্য ঢাকা একটু ফাঁকা, এই জন্য আমরা ঢাকা ভ্রমণে আসছি। সবসময় পরিশ্রম বা সাংসারিক যে সমস্ত কাজকর্ম থাকে সবকিছু থেকে রিলিফের জন্য আর কি আমরা বেড়াই। পুলিশের চাকরি করি, আগামীকাল আমাদের জয়েন্টে, এই জন্য আর এখানে শ্বশুরবাড়ি, এই জন্য আগেই চলে আসছি। যাত্রীদের এই চাপ খুব বেশি ছিল না বাস টার্মিনালগুলোতে। মহাখালী প্রায় যাত্রী শূন্য হলেও গাবতলীতে দেখা যায় অনেককে, যাদের বেশিরভাগই ছাড়ছেন রাজধানী। নিজের বাড়িতে করেছি এবং রাজশাহী বেড়াতে যাব। লম্বা ছুটির কারণেই একটু ঘুরে আসা। 1 সপ্তাহ থাকার ইচ্ছা আছে, আত্মীয়স্বজনের সাথে একটু দেখা করব। একই অবস্থা ছিল লঞ্চ টার্মিনালেও। রাজধানীতে ফেরার চেয়েও বেশি ছিল রাজধানী ছাড়ার হিড়িক। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। সময় মতো লবণ না লাগানোয় অনেকে চামড়ার দাম পাননি বলে জানালেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সোমবার সকালে সাভারের চামড়া শিল্প নগরী পরিদর্শনে গিয়ে তিনি বলেন, লবণজাত চামড়ার দর ঠিকই ছিল। সরকারের তৎপরতা এবার তুলনামূলক কম চামড়া নষ্ট হয়েছে। এদিকে ট্যানারি মালিকরা চামড়ার সঠিক দাম না দিলে জেলা পর্যায়ের ব্যবসায়ীদের রফতানির পরামর্শ দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। 3 পিসের দাম আমরা 550 টাকা দিল। যারা নিচ্ছে ট্যানারি লোকরা প্রায় 200 টাকা কম। চামড়ার দর কমা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ চলছে আড়তদার আর মৌসুমি ব্যবসায়ীদের মধ্যে। উঠে এসেছে সিন্ডিকেট বা অন্তরালের খেলার প্রসঙ্গ। ছোট বড় আছে, তারপর চামড়ার অনেক ডিজিজ আছে, কাট হয় অনেক চামড়ায়। তো ওগুলোতে আমরা যখন কিনি তখন তো দেখা আমরা একদম বাদ চামড়া নিতে চাই। এমন পরিস্থিতিতে ঈদের 2 দিন পর সোমবার সাভারের চামড়া শিল্প নগরী পরিদর্শনে যান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। পরিদর্শন শেষে জানান, এ পর্যন্ত 3,78,000 পিস চামড়া এসেছে শিল্পনগরীতে। ঢাকায় আছে 7.5 লাখ পিস। এ সময় চামড়ার বাজার নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয় উপদেষ্টার। শিল্পের সক্ষমতাটা আমরা বাড়াতে চাই, কিন্তু যেন চামড়াটা নষ্ট না হয় সেটাও চেষ্টা করছি। এই জন্যই এই রপ্তানির প্রশ্নটা এসেছে। এটা আমরা দেখছি যে আমাদের এই শিল্পের সংরক্ষণের জন্য যা করা সম্ভব আমরা করব। এ সময় চামড়া শিল্পের সুরক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানান উপদেষ্টা। বলেন, এবছর 30,000 টন লবণ বিতরণ করা হয়েছে। সরকারের তৎপরতায় চামড়া কম নষ্ট হয়েছে। লবণ ছিল কিন্তু পর্যাপ্ত, যেটা লাগবে লাগাতে। আবার সব মাদ্রাসায় এফিশিয়েন্ট না এটা হ্যান্ডেল করার জন্য। অনেক বড় মাদ্রাসাগুলি হ্যান্ডেল করে, কিছু কিছু ছোট মাদ্রাসায় সেটা পারে নাই। এই জন্য কিছু জায়গায় এটা
সমস্যা হয়েছে। এদিকে দুপুরে যশোরের বৃহৎ চামড়ার হাট রাজারহাট পরিদর্শন করেন বাণিজ্য উপদেষ্টা। ট্যানারি মালিকরা চামড়ার সঠিক দাম না দিলে জেলা পর্যায়ের ব্যবসায়ীদের রফতানি করার পরামর্শ দেন তিনি। পূর্বের সব বিধিনিষেধ 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি। বাণিজ্য মন্ত্রণালয় তার নিজের নিয়ন্ত্রণাধীন অবস্থায় কাঁচা চামড়া এবং ওয়েট ব্লু চামড়া রপ্তানিকে উপযোগী করে দিয়েছেন। এখানকার ব্যবসায়ীরা যদি মনে করেন যে ওনারা এই ট্যানারির কাছ থেকে মূল্য পাচ্ছেন না, ওনারা সরাসরি রপ্তানি করে দিক। গত 15 বছরে চামড়া খাতে যে অধপতন, নৈরাজ্য ও সিন্ডিকেট হয়েছে তা ভেঙে দিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও জানান উপদেষ্টা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 3 দিনে 50,000 মেট্রিক টন বর্জ্য অপসারণের দাবি করে ঢাকার 2 সিটি কর্পোরেশন বলছে শতভাগ ময়লা সরিয়ে নগরীকে পরিচ্ছন্ন করা হয়েছে। যদিও পুরান ঢাকার কয়েকটি এলাকায় দেখা গেছে সড়কের 2 পাশে পড়ে আছে বর্জ্য, দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা। সড়কের 2 পাশের কোরবানির পশুর বর্জ্যের ছোট ছোট স্তূপ। পুরান ঢাকার সূত্রাপুরের লোহার পুল থেকে কাঠের পুল পর্যন্ত এই অবস্থা, দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা। সূত্রাপুরের বাসিন্দারা বলছেন অন্যবার ঈদের দিনই পরিষ্কার হয়ে যায় এই রাস্তা, তবে এবার উল্টো চিত্র। রোগ জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কায় ক্ষোভ জানান কেউ কেউ। আজকে ঈদের 3য় দিন, এখনো এই যে দেখেন এই প্রেক্ষাপট। 3 দিন হচ্ছে, 3 দিনে যাবত এখনো ময়লা কোনো পরিষ্কার হয় নাই। গাড়ি না যা পাইছে লয়ে গেছে আর বাগবাগি কিনারে ফালায় হয়ে গেছে। যদিও শতভাগ বর্জ্য অপসারণের দাবি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। সোমবার বিকেলে নগর ভবনের পরিবর্তে রাজধানীর ওয়াসা ভবনের সংবাদ সম্মেলন করে সিটি কর্তৃপক্ষ। প্রশাসক জানান ঈদের 3য় দিন দুপুর পর্যন্ত 31,226 মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে। 8টি হাটের যে বর্জ্য সেগুলো আমরা অপসারণ করেছি। কিছু কিছু বাস এখনো হয়তো থাকতে পারে। সব বর্জ্য অপসারণের দাবি উত্তর সিটিরও। দুপুরে গুলশানের নগর ভবনে সংবাদ সম্মেলনে প্রশাসক বলেন লোকবল সংকট থাকায় এখনো অনেক জায়গায় বর্জ্য অপসারণ করা সম্ভব হয়নি, তবে দ্রুত সে বর্জ্যগুলো অপসারণের আশ্বাস দেন তিনি। আমাদেরও মানে সার্ভিস লাইন এবং অন্য জায়গায় যেটা আমাদের রিচের বাহিরে সেটা আমরা যেতে হবে, আমাদেরকে এটা আমরা স্বীকার করি, আমরা যাব। 2 সিটি বলছে গত বছরের তুলনায় এবার পশু কোরবানি কমলেও বেড়েছে বর্জ্য। কিন্তু কামান দাগানো হচ্ছে মশার জন্য। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। ঈদ আনন্দ পরিণত হলো বিষাদে। পানিতে ডুবে সারা দেশে মারা গেছেন 8 জন। কক্সবাজার সৈকতে নেমে প্রাণ গেল বাবা মেয়ে ছেলের। মৌলভীবাজারে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে মৃত্যু হলো বাবা মেয়ে 2 জনেরই। সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর পর্যটন এলাকায় ঘুরতে গিয়ে নদীতে গোসলে নেমে মারা গেলেন এক পর্যটক। সাগর উত্তাল, সৃষ্টি হয়েছে গর্ত, তার উপর উল্টো স্রোতের টান বেশি। সোমবার দুপুরে কক্সবাজারের কলাতলি সৈকতে লাইফ গার্ডের নির্দেশনার বাইরে গিয়ে গোসলে নামেন 2 পর্যটক। এ সময় সাগরে সৃষ্ট গর্তে পড়ে স্রোতের টানে ভেসে যান তারা। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আমি যেতে যেতে একজনকে ওনারা টেনে এসে উপরে তুলে ফেলেন, আরেকজন পানিতে থাকেন, ওনাকে ধরে আমি নিয়ে আসি উপরে। পর্যটকদের অভিযোগ সমুদ্র স্নানে নিরাপত্তাই নেই, পর্যাপ্ত লাইফ গার্ড কর্মী। স্বল্পতার কথা স্বীকার করে সবাইকে নির্দেশনা মানার আহ্বান সংস্থাটির। একদম লাস্টে চলে যাচ্ছে ভিতরে, তো ওরা তো অবশ্যই রিস্ক নিতেছে। লক্ষাধিক মানুষের জন্য এই 10-15 জন লাইফ গার্ড আসলে খুবই কম। কিছু সংখ্যক পর্যটক আমাদের যে মেসেজগুলো রয়েছে, সেফটি মেসেজ রয়েছে, এগুলাকে ইগনোর করে তারা যে কোনো জায়গা থেকে গোসল করতে নেমে এই সমস্ত দুর্ঘটনাগুলো ঘটে। এদিকে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন এলাকায় ঘুরতে গিয়ে ধলাই নদীর উৎসমুখে নামেন মেহেদি হাসান ইমন। সাঁতার না জানায় এক পর্যায়ে ডুবে যান তিনি। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে গোসলে নেমে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। মৌলভীবাজারের জুড়িতে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে মৃত্যু হয়েছে বাবা মেয়ে 2 জনেরই। এদিকে কিশোরগঞ্জের ভৈরবে মেঘনায় গোসলে নেমে স্রোতের তোড়ে ভেসে যায় 3 শিশু। 2 জনকে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ হয় তৈয়বা। জামালপুরের ইসলামপুরে আলাই নদে গোসলে নেমে নিখোঁজ হয়েছে 10 বছরের এক শিশু। সাহাল আব্দুল্লাহ হালভি, সময় সংবাদ। ফের চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। ওমিক্রন ধরনের নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছে মানুষ। ফিরে এসেছে মৃত্যু। গত এক সপ্তাহে 134 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 36 জন, মারা গেছেন 1 জন। চিকিৎসকরা বলছেন নতুন এই ভ্যারিয়েন্ট বহু মানুষকে আক্রান্ত করতে পারে। আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ তাদের। সংক্রমণ এড়াতে মেট্রো রেলে যাত্রীদেরকে মাস্ক পরার অনুরোধ ডিএমটিসিএল-এর।
3 বছর বিশ্বে ভয়াবহ তাণ্ডব চালানো করোনা ভাইরাস অতিমারি নির্মূল না হয়ে সম্প্রতি আবারও মাথা চাড়া দিয়েছে। পাশের দেশ ভারতে নিয়েছে ভয়াবহ রূপ। গত 2 সপ্তাহ ধরে দেশেও নতুন করে করোনা শনাক্ত হচ্ছে। 5 জুন মারা যান একজন। সবশেষ 8 জুন স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় 24 ঘন্টায় 4 জনের পরীক্ষায় করোনা শনাক্ত হয় 3 জনের শরীরে, অর্থাৎ নমুনা পরীক্ষার 75%ই আক্রান্ত। এবার আতঙ্ক ছড়াচ্ছে ওমিক্রন ধরনের নতুন ভ্যারিয়েন্ট NB1.8.1। চিকিৎসকদের শঙ্কা এই ভ্যারিয়েন্টটি বহু মানুষকে আক্রান্ত করতে পারে। এগুলার সিভিয়ারিটি আগের মতো অত বেশি না হলেও ইনফেকশন করার মাত্রা অনেক বেশি, যে কারণে দেখা যাচ্ছে যে একটা চান্স থাকে যে এই ভাইরাসটা আবার সেই অনেক মানুষকে আক্রান্ত করে অনেক মানুষকে অসুস্থ করে ফেলার একটা সম্ভাবনা কিন্তু থেকেই যায়। তবে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। বলছেন কোভিড-19-এর সঙ্গে নতুন ভেরিয়েন্টের লক্ষণের পার্থক্য নেই। মেইনলি যেটা দেখা যাচ্ছে যে জ্বরের টেন্ডেন্সি বেশি দেখা যাচ্ছে এবং কারো কারো জ্বর না থাকলেও কাঁপুনি থাকছে শুধু। হঠাৎ করে যদি টেস্ট সেন্সেশন কমে যাচ্ছে এবং হচ্ছে নাকে যেটা আমরা বলি যে গন্ধ পাওয়ার যে প্রবণতা সেটা কমে যাচ্ছে এবং অনেকের কিন্তু লুজ মোশন বা ডায়রিয়া দেখা যাচ্ছে। এই সিমটমগুলো থাকলে আসলে আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপারই নেই। শুধু বাসায় একটু হোম রেস্ট নিবে, তারপরে দেখা যাচ্ছে যে একটু শরীর ব্যথা থাকলে একটু প্যারাসিটামল জাতীয় ওষুধ খাবে এবং কোভিডের সময় যে আমরা হেলথ হাইজিনগুলো মেনটেন করেছি সেগুলো মেনটেন করতে হবে। স্বাস্থ্য সুরক্ষায় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক ব্যবহারের আহ্বান জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বয়স্ক ও অসুস্থদের ভিড় এড়িয়ে চলারও পরামর্শ দেওয়া হয়। এছাড়া দেশের সব স্থল, নৌ ও বিমানবন্দরে হেলথ স্ক্রিনিং এবং থার্মাল স্ক্যানার বা ডিজিটাল হেলথ থার্মোমিটারের মাধ্যমে নন টাচ টেকনিকে তাপমাত্রা নির্ণয় করার নির্দেশনা দেওয়া হয়েছে। রাস্তায় ঘরবাড়ি, অর্থ জোগাড়ের ভারে হারিয়ে গেছে শৈশব। শিক্ষার সুযোগ বলে কিছু নেই, এমন বাস্তবতায় পথ শিশুদের কাছে পৌঁছে যাচ্ছে মোবাইল স্কুল। খেলার ছলে ছোট্ট শিশুরা শিখছে বর্ণমালা। এই স্কুল শুধু শিক্ষাই দেয় না, হয়ে উঠেছে মানসিক বিকাশ ও কেন্দ্র। বিস্তারিত দেখুন ফারদিন মাজহারের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ শাহিন। ধুলো জমেছে শৈশবে, কাঁধে স্কুল ব্যাগের বদলে বাদামের ঝুলি। বিবর্ণ জীবনের শুরু পথে তবু এগিয়ে চলা। ক্লান্তিতে ছোট্ট শরীর এলিয়ে পড়ছে রেল স্টেশনে, পার্ক কিংবা ফুটওভার ব্রিজে। পরিবার টানতে টানতে হারিয়ে গেছে শৈশবের রংটাই। আম্মু তো মনে করেন সারাদিন একলা করতে পারে না দোকান, এখন অভাবে সংসার কি করব, তার জন্য একটু বসা লাগে। ফুল বেচতে খাই, ফুল না বেচলে চলবে কেমন? বাপ নাই দেখে করতে পারি না, পড়াশোনা করলে মারা দেখবো। এখন আমরা সবাই মোবাইল স্কুলে আসি, ঠিক আছে? সবাই উঠে আসো, মোবাইল স্কুলে যাব আমরা। অবহেলিত এই শিশুদের জীবনে রং ছড়াতে ছুটে চলছে মোবাইল স্কুল। এটি দেখলেই ছুটে আসে শিশুরা। খেলার ছলে শিখে নেয় বর্ণমালা, ছবি আঁকে, জট খোলে গণিতের। আনন্দে ভাসে নিষ্পাপ জীবন। পড়ালেখা ছাড়া এখানে এসে ছবি বা গান, আমার এখানে ছবি আঁকতে ভালো লাগে। আমি এই পাখি আঁকানো শিখেছি লিডু স্কুলের থেকে। ইউরোপীয় ধরন অনুসরণ করে কমলাপুর, সদরঘাট, রায়ের বাজার ও মিরপুরের বিভিন্ন স্থানে নির্ধারিত সময় হাজির হয় মোবাইল স্কুল, যেখানে মানসিক সহায়তা পেয়ে থাকে প্রান্তিক শিশুরা, জানতে পারে স্বাস্থ্যের নানা দিক। শিক্ষকরা বলছেন এটা শুধু স্কুল নয়, শিশুদের ভ্রাম্যমাণ আশ্রয়ের জায়গাও। মানবিক বাস্তব মূল্যবোধ নামে একটা কারিকুলাম আছে, যেটা লিডো তৈরি করেছে। সেই কারিকুলামের মাধ্যমে আমরা এবং মোবাইল স্কুলের মাধ্যমে এই কারিকুলামটা একসাথে অ্যাপ্লাই করি, যেন হচ্ছে শিশুরা যেন আনন্দ পায়। যখন শিশুরা রাস্তা থেকে উদ্ধার হতে চায় না বা রাস্তায় থাকতে চায়, তাদেরকে আমরা কিভাবে এই মোবাইল স্কুলের মাধ্যমে আরও মোটিভেট করতে পারি এবং রাস্তায় থেকে কিভাবে তারা তাদের জীবিকা নির্বাহ করবে বা কিভাবে তারা ইনকাম করবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা ফোকাসিং দেওয়ার চেষ্টা করছি। নিজেদেরকে কিভাবে সমাজে 8-10টা মানুষের মতো তারা প্রতিষ্ঠিত করতে পারে, সেই বিষয়গুলো নিয়েও এখানে আমরা তাদের সাথে আলোচনা করি। মোবাইল স্কুল কর্তৃপক্ষ বলছে কার্যক্রম বাড়াতে দরকার পৃষ্ঠপোষকতা। রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়, পাশাপাশি বিভিন্ন বড় বড় কোম্পানি, এরা যদি ঠিক পৃষ্ঠপোষকতা করে ঠিক সময় ঠিকভাবে, তাহলে আমরা ছাড়াও আরও অনেকে হয়তো এই অ্যাপ্রোচটা নিয়ে কাজ করা সম্ভব বা কাজ করতে পারবে। কারণ এই মোবাইল স্কুলের মাধ্যমে ঝরে পড়া শিশুদের খুব নিকটে যাওয়া যায়, কাছে যাওয়া যায় এই প্রক্রিয়াটা দিয়ে। কার্যক্রম পরিচালনায় আইন শৃঙ্খলা বাহিনী সহ স্থানীয়দের সহায়তা চান স্কুল পরিচালনাকারীরা।
পথের ধুলোয় মিশে থাকা এই পথশিশুরা এখন আলোর পথে হাঁটছে। মোবাইল স্কুলের পাঠশালায় তারা ফিরে পেয়েছে হারানো শৈশব আর কিছু স্বপ্ন দেখার সাহস। বইয়ের পৃষ্ঠা সব কিছু হয়তো তাদের এখনও পুরোপুরি জানা হয়নি, কিন্তু এই মোবাইল স্কুলের মাধ্যমে তারা জীবনের পাঠ শুরু করেছে ঠিকই। এখন সময় এসেছে পুরো সমাজকেই তাদের পাশে দাঁড়ানোর, কারণ সুযোগ পেলেও ওরাও পারবে। ফারদিন মাঝার, সময় সংবাদ, ঢাকা। দুর্যোগ মোকাবেলায় বরিশাল বিভাগ জুড়ে নেই পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র। যা আছে তার প্রায় অর্ধেকই সংস্কার প্রয়োজন। ঘূর্ণিঝড় সহ যে কোনো বড় দুর্যোগে আতঙ্কে থাকেন কয়েক লাখ মানুষ। বিস্তারিত অপূর্বপুর রিপোর্টে। ঝড় জলোচ্ছ্বাসে সবচেয়ে বেশি ক্ষতির মুখে থাকা সাগরকুলের ঢালচর ও পূর্ব ঢালচরে প্রায় ৪,০০০ মানুষের বসবাস। বর্তমানে এ দুটি চরে কোনো ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নেই। মেঘনা ও তেঁতুলিয়া নদীর তীরবর্তী ৯টি চরে নেই কোনো ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র। তথ্যমতে দ্বীপ জেলা ভোলার ২০ লাখ মানুষকে ঝড় জলোচ্ছ্বাসে নিরাপদ আশ্রয়ের জন্য সাইক্লোন শেল্টার ও স্কুল কাম সাইক্লোন শেল্টার রয়েছে ৮৬৯টি। কয়েক লাখ পশুর জন্য মাটির কিল্লা আছে মাত্র ১৪টি। আমাদের এই ঢালচরে বন্যা হলে, ঘূর্ণিঝড় হলে মানুষ যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়। আমাদের এখানে কোনো সাইক্লোন সেন্টার নাই। বিষখালী নদীর তীরবর্তী বরগুনা সদর উপজেলার উত্তর ডালভাঙা, লতাবাড়িয়া এবং মাছখালী গ্রাম, এই ৩টি গ্রামের একটি গ্রামেও নেই কোনো সাইক্লোন শেল্টার। প্রতিটি ঘূর্ণিঝড় এই ৩টি গ্রামকেই লণ্ডভণ্ড করে দেয়। ১৫টি সাইক্লোনটা এখন দরপথে মূল্যায়ন পর্যায়ে আছে। খুব শীঘ্রই হয়তো আমরা ঠিকাদারকে মাঠে নিতে পারবো। উপকূলীয় দুর্যোগ ঝুঁকিপূর্ণ জেলা পটুয়াখালীতে বর্তমানে যে কটি আশ্রয়কেন্দ্র রয়েছে তাতে জেলার ১০ ভাগের ১ ভাগ মানুষেরও জায়গা হয় না বলে অভিযোগ। আমাদের কাছাকাছি কোনো সাইক্লোন সেন্টারও নাই। তবে সরকার সতর্ক আছে উল্লেখ করে মেরামত ও নতুন করে আশ্রয় কেন্দ্র তৈরির চেষ্টা চলছে বলে জানিয়েছেন বরিশাল বিভাগের কমিশনার। কোথাও একটু মেরামতের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, আমরা এগুলো একটু যোগাযোগ করেছি যেন বিশেষ করে সাইক্লোন সেন্টারগুলো মেরামত করা হয়। ৬ জেলায় ৩,২৯৫টি কেন্দ্রের ১,০৭১টি মেরামত করতে হবে সরকারি পর্যবেক্ষণে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। গাজায় ইসরায়েলি সামরিক অভিযান আরও রক্তক্ষয়ী রূপ নিচ্ছে। একদিনেই নিহত হয়েছেন অন্তত ৪১ জন ফিলিস্তিনি। এই পরিস্থিতির মধ্যেই হামাস নেতা মোহাম্মদ সিনওয়ারের মরদেহ উদ্ধারের দাবি করেছে তেল আবিব। এদিকে মানবিক সাহায্যবাহী ইউরোপীয় জাহাজ ম্যাডলিন গাজায় ভিড়তে দেয়নি নেতানিয়াহু সেনারা। জাহাজটিতে আছেন গ্রেটা থানবার্গ সহ ১২ মানবাধিকার কর্মী। আন্তর্জাতিক জলসীমায় এই পদক্ষেপকে যুদ্ধাপরাধ বলছে মানবাধিকার সংস্থাগুলো। পরিবারের সদস্যদের হারিয়ে বুক ভরা আর্তনাদ নিয়ে চোখের পানি ফেলা এখন গাজাবাসীর প্রতিদিনের গল্প। রোববার উপত্যকার রাফা, খান ইউনিস, গাজা সিটি এবং জাবালিয়ায় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন বহু ফিলিস্তিনি। সবচেয়ে বড় হতাহতের ঘটনা ঘটে রাফায়, যেখানে সাহায্যের জন্য জড়ো হওয়া জনতার উপর গুলি চালায় ইসরায়েলি বাহিনী। এতে বেশ কয়েকজন নিহত হন, আহত হন শতাধিক। গাজার রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য মতে ২৭ মে থেকে চালু হওয়া ইসরায়েল সমর্থিত সহায়তা বিতরণ কেন্দ্রগুলোর আশপাশে এ পর্যন্ত ১২৫ জন নিহত ও ৭৩৬ জন আহত হয়েছেন। এই কেন্দ্রগুলোকে মানব কসাইখানা হিসেবে আখ্যা দিয়ে একে মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। এর মধ্যেই হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ারের ভাই মোহাম্মদ সিনাওয়ারের মরদেহ উদ্ধারের দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। খান ইউনিসের ইউরোপিয়ান হাসপাতালের নিচের একটি টানেল থেকে তার মরদেহ বের করা হয়েছে বলে জানানো হয়। সেনাবাহিনীর দাবি মে মাসে তাকে হত্যা করা হয়েছিল, আর এখন ডিএনএ পরীক্ষা করে তা নিশ্চিত হওয়া গেছে। এদিকে আন্তর্জাতিক মানবিক জাহাজ ম্যাডলিন গাজার উদ্দেশ্যে রওনা দিয়ে ইসরায়েলি বাধার মুখে পড়েছে। আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন পরিচালিত ত্রাণবাহী জাহাজটি ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য ইতালি থেকে ত্রাণ নিয়ে আসছিল। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, জাহাজের সঙ্গে তাদের সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। জাহাজটিতে গ্রেটা থানবার্গ সহ ১২ মানবাধিকার কর্মী অবস্থান করছেন। আন্তর্জাতিক জলসীমায় এ পদক্ষেপকে যুদ্ধাপরাধ বলছে মানবাধিকার সংস্থাগুলো। রাইসা জান্নাত, সময় সংবাদ। উৎসব মুখর পরিবেশে জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত হয়েছে পথ সাংস্কৃতিক উৎসব কার্নিভাল ডেয়ার কুলটুর। আয়োজনে প্রতি বছরের মতো এবারও অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। আরও জানাচ্ছেন বিটু বড়ুয়া।
নানা দেশের ঐতিহ্য, শিল্প ও লোকজ সংস্কৃতির নানা দিক দর্শনার্থীদের কাছে তুলে ধরার অন্যতম বর্ণিল আয়োজন পথ সাংস্কৃতিক উৎসব কার্নিভাল ডে কুলটুর। এই উৎসবের ২৭তম আসরে স্বাগতিক জার্মানি ছাড়াও বিশ্বের প্রায় নানা দেশের ৬৪টি দলের হয়ে ৪,০০০ শিল্পী ও কলাকুশলী অংশ নেন। এমন দারুণ উৎসবে অংশ নেয় জার্মানিতে বসবাসরত প্রবাসীদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বেঙ্গালিশে কুলটুর ফোরাম। এদিন প্রবাসীরা লাল, হলুদ, সবুজ পাঞ্জাবি ও নারীরা পরে এসেছিলেন বর্ণিল শাড়ি। সেই সঙ্গে দেশীয় লোকজ সঙ্গীত ও নৃত্য প্রশংসা কুড়ায় লাখো দর্শকের। কার্নিভাল অসাম্প্রদায়িক, আমরা সবাই মিলে মিশে ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে নাচি। বিভিন্ন দেশের সাথে আমরা বাংলাদেশ তাদের সাথে একসাথে যোগ হয়ে নিজেদের সংস্কৃতিকে বিশ্ব দরবারে উপস্থাপন করতে পারে, অবশ্যই আমরা আনন্দিত। হ্যানোভার থেকে এসেছি প্রতি বছরের মতো এবারও এখানে বাংলাদেশকে প্রেজেন্ট করতে। আমরা প্রতি বছরের মতো এবারও আমাদের বিখ্যাত কার্নিভাল ডে কুলটুর আমরা অংশগ্রহণ করছি। এই বছরের পথ সাংস্কৃতিক উৎসবটিতে ছিল বরাবরের মতোই কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল নিরাপত্তা বাহিনীর কয়েক হাজার সদস্য। হাজার বছরের লোকজ সংস্কৃতি বাংলাদেশের অমূল্য সম্পদ। এই সম্পদ ছড়িয়ে যাবে বিশ্বের সবখানে, এমন প্রত্যাশা বার্লিনের কার্নিভালে যোগ দেওয়া সকল প্রবাসীদের। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। এফসি এশিয়ান কাপ বাছাইয়ে মঙ্গলবার সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে মঙ্গলবার সন্ধ্যা ৭টা। হামজা, শমিদ, ফাহমেদুলরা যোগ দেয়ায় দেশের ফুটবলে শুরু হয়েছে নবজাগরণ। এশিয়ান কাপ বাছাইয়ে সি গ্রুপে 4 দলেরই পয়েন্ট সমান 1। নিজেদের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে গোল-শূন্য ড্র করায় হোম ভেন্যুতে জয় চায় বাংলাদেশ। ভুটানের বিপক্ষে ম্যাচে অভিষেক হয়ে গেছে হামজা, ফাহমেদুলের। এখন অপেক্ষা শুধু সমিতের। আন্তর্জাতিক ফুটবলে নিজেদের প্রথম জয়ে এই সিঙ্গাপুরের বিপক্ষে পেয়েছিল লাল সবুজ। তবে 2015 সালে দুই দলের সবশেষ ম্যাচে ঢাকায় বাংলাদেশ হেরেছিল 2-1 গোলে। ফিফা র্যাঙ্কিংয়ে 22 ধাপ পিছিয়ে আছে জামালরা। তবে মাঠের লড়াইয়ে র্যাঙ্কিং কোনো প্রভাব পড়বে না বলে জানান কোচ কাবরেরা। দলগত চেষ্টায় জয় চান তিনি। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে নিরাপত্তায় কাজ করবে ডিএমপির স্পেশাল ইউনিট সোয়াট। ম্যাচের আগের দিন জাতীয় স্টেডিয়ামে নিরাপত্তা মহড়া প্রদর্শন করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছে বাফুফে। স্টেডিয়াম এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন থাকবে সেনাবাহিনীর সদস্যরাও। দর্শকদের স্টেডিয়ামে প্রবেশের ভোগান্তি কমাতেও সতর্ক ফেডারেশন। হঠাৎ জাতীয় স্টেডিয়ামে বিস্ফোরণ। স্টেডিয়াম অবরুদ্ধ করতে বন্দুক হাতে ঢুকে পড়েন কয়েকজন। তৎক্ষণাৎ পরিস্থিতি সামাল দিতে হাজির পুলিশের স্পেশাল ইউনিট সোয়াট। নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয় গোটা স্টেডিয়াম। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ চলাকালীন যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রুখে দিতে এভাবেই প্রস্তুতি নিয়েছে ডিএমপির কয়েকটি ইউনিট। শুধু সন্ত্রাসী হামলার প্রতিরোধী নয়, কিভাবে মাঠে ফুটবলারদের সুরক্ষা দেয়া হবে তার প্রস্তুতি ছিল সোয়াটের মহড়ায়। স্টেডিয়ামের নিরাপত্তায় 4 বলয়ে কাজ করবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সোয়াটের সঙ্গে কাজ করবে ডিএমপি বোম ডিসপোজাল ইউনিট। যে কোনো ধরনের বিস্ফোরক সামগ্রী নিয়ে কাজ করতে থাকবে ডিসপোজাল রোবটও। এছাড়া কাজ করবে K9 ডগ স্কোয়াডও। সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবে স্টেডিয়াম এলাকা জুড়ে। অনেকগুলো টিম কাজ করবে। এখানে সোয়াট থাকবে আমাদের, তারপরে আমাদের পুলিশের যেটা পোশাকি নিরাপত্তা সেটা থাকবে। এর বাইরে আমাদের কভার্ট কিছু লোকজন থাকবে, যেটা আমরা আসলে ডিসকাস করি না। ম্যাচের আগে আইন শৃঙ্খলা বাহিনীর মহড়ায় সন্তুষ্ট বাফুফেও। ওনারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন, হেল্প করেছেন। কমিশনার সাহেবের সাথে কথা বলে কিন্তু এই সোয়াট টিমের মহড়াটা প্ল্যান করা হয়েছিল। আমরা যখন জয়েন্ট কমিশনের সাথে কথা বলেছিলাম তখন আমরা বলেছিলাম যে খেলার একদিন আগে যেন একটা মহড়া হয়, যেন আমরাও স্যাটিসফাইড ফিল করি। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ শুরুর আগে বেশ কয়েকটি পরিকল্পনা রয়েছে বাফুফের। দর্শকদের ম্যাচের আগে মাঠে টানতে বেশ কিছু আয়োজন রেখেছে ফেডারেশন, যদিও বাতিল করা হয়েছে স্কাই ডাইভিং। এছাড়া মাঠে অপ্রত্যাশিতভাবে দর্শকদের ঢুকে পড়া নিয়েও সরব বাফুফে। স্টেডিয়ামের নিরাপত্তার জন্য শুধু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যই নয়, কাজ করবে সেনাবাহিনীও। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রুখে দিতে প্রস্তুত সোয়াট টিম। সঙ্গে সিঙ্গাপুরকে মাঠে রুখে দিতে প্রস্তুত বাংলাদেশ জাতীয় ফুটবল দল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।
সিঙ্গাপুর ভালো দল, তবে তাদের নিয়ে খুব একটা ভাবছে না বাংলাদেশ, বরং নিজেদের খেলাতেই মনোযোগটা বেশি। র্যাঙ্কিংয়ে দুই দলের পার্থক্য নিয়েও চিন্তিত নন হামজা দেওয়ান চৌধুরী। ঘরের মাঠে সমর্থন কাজে লাগিয়ে নিজেদের সামর্থ্য প্রমাণ করতে চান এই ফুটবলার। দলের আক্রমণ ভাগেও ভরসা রাখছেন হামজা। দেশের মানুষের ভালোবাসা অভিভূত করেছে, যা দেখে অবাকই লেস্টার সিটির এই ফুটবলার। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন হামজা দেওয়ান চৌধুরী। বাংলাদেশের ফুটবল যিনি আসার পর একটা নতুন মাত্রা পেয়েছে। আমরা তার সঙ্গে কথা বলবো, এবং যেহেতু সামনে বাংলাদেশের ম্যাচ রয়েছে একটা গুরুত্বপূর্ণ সিঙ্গাপুরের বিপক্ষে, সেই ম্যাচ নিয়ে তার পরিকল্পনা, তার ইংল্যান্ডের জীবন, ক্লাব ক্যারিয়ার সব কিছু নিয়ে আমরা কথা বলবো। বাংলাদেশের মানুষ দে লাভ ইউ, সবাই আপনাকে প্রচণ্ড ভালোবাসে, এবং যেখানে আপনি যাচ্ছেন ভালোবাসাটা নিশ্চয়ই দেখছেন, টের পাচ্ছেন। এটা কেমন ফিল করার আপনাকে? খুব প্রাউড, খুব গ্রেটফুল যে আমরা এমনি ওয়েলকাম করতেছে আর যে অত লাভ দেখাইতেছে। ইটস সামথিং আমি এক্সপেক্ট করছি না, সো আমার খুব সারপ্রাইজ আছে আর আই এম জাস্ট গ্রেটফুল। সিঙ্গাপুর লাস্ট ম্যাচ একটা খেলেছে মালদ্বীপের এগেনস্টে, সেটা জিতেছে। এর আগে টানা অনেকগুলো ম্যাচ, প্রায় 6টার মতো ম্যাচ তারা হেরেছিল অ্যান্ড ড্র করেছিল, উইনলেস ছিল। ইসকান ফান্দি কেম ব্যাক তাদের স্কোয়াডে অ্যান্ড দে উইন দ্য ম্যাচ ভেরি কনভিনসিংলি এগেনস্ট মালদ্বীপস। সো নিশ্চয়ই ইসকান ফান্দিকে নিয়ে আপনাদের কোনো একটা আলাদা প্ল্যান করছেন? We're just concentrating on ourselves. আমরা খুব ট্যালেন্ট আছে, শামিত আছে, obviously experience of Jamal, Rakib, Suhail, Fahim. আমরা আসলে বহুত ট্যালেন্ট আছে, আর we can't wait to show আমরা যে কেমন খেলবো। তারা আমাদের র্যাঙ্কিংয়ে ভালো বেশ এগিয়ে রয়েছে সিঙ্গাপুর, কতটা ফাইট হবে? Very difficult game হইব। Singapore very good team, but ranking যখন আমরা আসলে বেশি কিছু মানে না, কারণ এক গেম খেলতেছি না, সো আসলে কিছু মানে না। এরা খুব ভালো টিম, বাট এরা they'll come under pressure. আমরা ট্রাই করবো hostile atmosphere মানাইবার লাগে uncomfortable, আর পরে ইনশাল্লাহ আমরা কোয়ালিটি আইব, আমরা দেখাইতে পারবো যে কিতা যে আমরা ওয়ার্ক করতেছি। So like I keep saying, we just want to concentrate on ourselves, and inshallah we can show Bangladesh and the whole world. শমিত সোম রিসেন্টলি এসেছে, কয়েকটা প্র্যাকটিস সেশন করেছে। ফাহমিদুল একটা ম্যাচও খেলেছেন। কেমন মনে হচ্ছে আপনাদের, তাদের সাথে আপনার জেলিংটা কেমন হয়েছে উইথ দেম? অ্যাটাকিংয়ের কিছু কি এখনো দুর্বলতা রয়েছে আপনার মনে হয়? Jina, I think the quality is definitely there. Just like khali patience, asta khori amra dekhaitem for amra attacking capabilities. Fahmidul obviously played against Bhutan and showed very good stuff in the attacking third. He's still very young, so as he spends more time with us, inshallah, our experience li aro goal dite farbo, our goal contribution korte farbo. But no, I'm not kichu worried now. Like I say, I'm confident in ourselves. সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। 4 দিনের সফরে যুক্তরাজ্যের পথে ডক্টর ইউনূস 13 জুন সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত। ঈদ আনন্দে মাতোয়ারা দেশ, ওয়াটার কিংডমে তারুণ্যের উচ্ছ্বাস, সৈকতে পর্যটকের ঢল, মা বাবার হাত ধরে চিড়িয়াখানায় শিশুরা, পরিবার বন্ধুদের নিয়ে উৎসব উদযাপন। এবং যথাসময় লবণ না দেওয়ায় চামড়ার কাঙ্ক্ষিত দাম পাননি অনেকে, দাবি শিল্প উপদেষ্টার। ট্যানারিতে ন্যায্য মূল্য না পেলে জেলার ব্যবসায়ীদের রফতানির পরামর্শ বাণিজ্য উপদেষ্টার। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়ের।